সব জল্পনা কল্পনা সন্দেহ সংশয়ের অবসান ঘটিয়ে জনগণের চাপে, পিনাকি ভট্টাচার্যদের চাপে, আমাদের চাপে তারেক রহমান কি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? দর্শক, এই ভুল সিদ্ধান্ত হচ্ছে তারেক রহমান কি দেশে আসতে যাচ্ছেন? তাহলে কি তারেক রহমানের দেশে আসাটা ভুল? না, আমি সেটা বলছি না। তারেক রহমান এখন এমন ফান্দে পড়েছেন, দেশে আসলো বিপদ, না আসলো বিপদ। এর মানে তারেক রহমান এবং তার দলের পরাজয় নিশ্চিত। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নাটক করেছে, লন্ডন যাবে এই হাইপ তুলেছে। এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না বা এটা সম্ভব ছিল না, সেটা আবার স্থগিত করেছে। ওটা তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা, কেন মায়ের মৃত্যুর সময় সন্তান পাশে আসছেন না, সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছে করে আসছেন না, যখন জনমনে এই প্রশ্ন জেগেছে, তখন তারেক রহমানকে নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে বিএনপির পরিকল্পনা ছিল যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়া হচ্ছে এবং জুবাইদা রহমান এসেছে। তারেক রহমানকে সমালোচনা বাইরে রাখতে এই ঘটনা। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে না, লন্ডন নেওয়া হচ্ছে না। তার আগেই ঘোষণা, আমির খসরু মাহমুদ চৌধুরীর ম্যান্ডেট খসরুর বিএনপির, এই শীঘ্রই তারেক রহমান আসছেন। সব প্রস্তুতি শেষ, নাজিব ব্যাগটা গুছিয়েছেন, টিকিট কেটেছেন, এখন আসতেছেন। আসলে কি তাই? আসলে এটা কি ভুল না সঠিক, এটা হচ্ছে আলোচনার বিষয়, মজার আলোচনা। প্রথম কথা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এটা কেন বললেন? আমির খসরু মাহমুদ চৌধুরীর উপর বিএনপির চাপ আছে, তারেকপন্থীদের। কয়েকদিন আগে তারেক রহমান সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন যে তারেক রহমান আসা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না। তো এই কথা বলার পরে এই ঘটনা, যার ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে এই সন্দেহ সংশয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই কিনা চান যে তারেক রহমান না আসুক। এটা একটু কাফার আদায় করলেন এখন বলে যে না না, তারেক রহমান আসবেন, সব প্রস্তুতি সম্পন্ন, রেডি। এটা আরেক নাটক, চাপাবাজি। শীঘ্রই আসবেন এই কথা আমরা 5 আগস্টের পরের দিন থেকে শুনে আসছি, 6 আগস্ট থেকে শুনে আসছি শীঘ্রই আসবেন। শুধু 6 আগস্ট না, সেই 8 সাল থেকে 9 সাল থেকে কিন্তু শুনে আসছি শীঘ্রই আসবেন, কিন্তু আসছেন না। তার মানে এই শীঘ্রই যে কবে, ঈদের পর, এখন সেটা কোন ঈদের পর কে জানে। আর একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হতে চান, এরকম ধোঁয়াশার মধ্যে জাতিকে রেখে তিনি আসবেন কি আসবেন না, বা আসবেন কিন্তু জনগণ কিছু বুঝবেন না, কি ব্যারিকেড ছিল এতদিন, কেন আসেননি, আর তিনি প্রাইম মিনিস্টার হবেন, এত সোজা রাজনীতি না। অতএব তিনি আসলেও এটা হবে একটা ভুল। তারপরে দেখেন, আসলেই যদি তার কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে ভারতের পক্ষ থেকে বা যে কারো পক্ষ থেকে, তারা তো নিজে বিএনপি তো নানান গাল গল্প ছড়াচ্ছে। বিএনপির গল্পগুলো শুনলে খুব হাসি পায়। যেমন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ডিলে করার পেছনে কি যুক্তি? যুক্তিটা একদম আমি বুঝাচ্ছি আপনাদেরকে সহজ ভাষায়, যে বিমানের চাক্কায় একটু পাম্প কমে গেছে, এই পাম্প দিচ্ছে, একটু রং করা দরকার, রং করতেছে বিমান, রংটা শুকালেই হয়ে যাবে, তেল শেষ, দ্বারা তেল ভরতেছে, এই টাইপের যুক্তি। এই বিএনপি যে যুক্তিগুলো দিচ্ছে যে আসতে দেরি, এয়ার অ্যাম্বুলেন্স আসবে, অমুক তমুক, এগুলো এই তেল শেষ, চাক্কা পাঞ্চার, এর চাইতে শক্তিশালী কোনো যুক্তি না। তো তারেক রহমান দেশে আসছে না, নিরাপত্তা সংকট কি? তাদের মজার যুক্তি আছে যে MI5 মানে ইউকের যে গোয়েন্দা সংস্থা, যে তারা তাকে হত্যা করতে চায়, আবার তুরস্কের গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায়, জামাতের সাথে জড়িত, নানান গাল গল্প সাজিয়েছে, এইসব কারণে আসছে না। এখন আসলে যদি কোনো না কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে, তাহলে সেটা দূর করার আগে যদি আসেন, তাহলে বোঝা যায় যে তিনি আসছেন আমাদের চাপে, জনগণের চাপে।
এই যে আমরা বলছি যে কেমন সন্তান আসছে না, সেই শিশুমণিরা বলছেন, ইনস্টিগেট করছেন, তাকে প্রভোগ করছেন যে আমি হলে চলে আসতাম, যে কোনো বাধা বিপত্তি যা হওয়ার হোক, আমি মায়ের কাছে চলে আসতাম। এইসব কথাবার্তা বা এগুলোতে যদি তারেক রহমান ট্রিগার্ড হন এবং প্রভোক্ট হয়ে যদি দেশে আসেন, এটা হবে আর এক ডিজাস্টার। তাহলে অঘটন সত্যি ঘটে যেতে পারে। তাহলে কি দাঁড়ালো, যে জনগণের পালস অনুযায়ী জনগণের চাপে আসতেও পারছেন না, তাহলেও সমস্যা আছে, আর আসলেও নানান প্রশ্নের মুখোমুখি। আমি একটা ব্যাখ্যা দিয়েছি, শিগগির মানে কি, যেমন এই কয়েক সেকেন্ড পর আসবেন, এটাও বলা যায়। কিভাবে? যেমন আপনারা জানেন যে আখেরাতে একদিন দুনিয়ার 1000 দিনের সমান, বা এরকম বা কাছাকাছি এরকম বিভিন্ন টেক্সটে হাদিস আছে। এখন বলা যায় যে আখেরাতের সাথে তুলনা করেছে, ওইখানের 1 সেকেন্ড মানে এখানে হয়তো বা 10 বছর হতে পারে, এরকম। এছাড়া শীঘ্রর কোনো ব্যাখ্যা নেই। এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান যদি আসেন তাহলে সেটা হবে তার জন্য একটা ডিজাস্টার। কি জন্য? এই 2 দিন আগে বললেন তারেক রহমান নিজে যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত এবং অবারিত নয়। এখানেও কিন্তু আমির খসরু ম্যান্ডেট খসরু ভেজাল বাজিয়েছেন। কি তিনি বলেছেন যে তারেক রহমান আসবেন কি আসবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত, অথচ তারেক রহমান নিজেই বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, অবারিত নয়। তবে তারেক রহমান এবং আমির খসরুর মধ্যে একটা ফাটাফাটি আছে, ভেজাল আছে, এটা স্পষ্ট। এখন তারেক রহমান যেহেতু বলে ফেলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, এবং বিএনপির লোকজন যেহেতু প্রচার করে ফেলেছে যে বাধা আছে, দেশি বিদেশি বাধা আছে, ব্যারিকেড আছে, কি ব্যারিকেড কি বাধা, তো একক সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার, কোনো কিছু স্পষ্ট না। এগুলো স্পষ্ট করা ছাড়াই যদি দেশে ফিরে আসেন, তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই তারেক রহমান বিএনপি এতদিন চাপাবাজি করেছে, এতদিন কেন এই প্রোপাগান্ডা ছড়ালো, এটা নিয়ে বেকায়দা পড়বেন। সরকার থেকে শুরু করে সরকারের ইমেজ কেন নষ্ট করলো, কি বাধা আপনি তো বললেন নাই, তাহলে এখন আসলেন কিভাবে? এরপরে আপনারা যা বলেন সব মিথ্যে কথা, চাপাবাজি। তো এরকম একটা বেকায়দা আছে। তো এই জন্য দেশে আসাটা, দেশে আসলে তখন প্রশ্ন আসবে, তাহলে এতদিন যে আসেন নাই ওটাও ছিল চাপাবাজি, খালি খালি আসেন নাই, আরামে থাকার জন্য আসেন নাই, চান্দাবাজি দায় নিতে হবে এজন্য আসেন নাই। যেহেতু কোনো বাধা বিপত্তি ব্যারিকেড তুলে নিতে আমরা দেখিনি, চলে এসছেন। এটা এইসব প্রশ্নবাণে জর্জরিত হতে হবে এবং সফল হওয়ার সুযোগ থাকবে না। এই জন্যে আমরা বলবো তারেক রহমান রাজনীতি আসলে এখন না, তারেক রহমান রাজনীতি শেষ হয়ে গেছে যখন মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন 111 সরকারের আমলে, তখনই। এবং সেই মুসলেকার কাগজপত্র, মুসলেকা কি লেখা ছিল, এগুলো একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমান সত্যি যদি দেশে আসেন বা আসার সময় হয়, প্রস্তুতি নিন, টিকিট কাটেন, তখন দেখবেন যে মুসলেকার কাগজপত্র সামনে এসে কে বা কারা দেখবেন সেই মুসলেকা ফাঁস করে দিয়েছে। তিনি লিখিত মুসলেকা দিয়েছেন যে আমি বাংলাদেশের আর কোনোদিন রাজনীতি করব না। তো এখন যদি রাজনীতি করেন এবং দেশে আসেন, মানে দেশে এসে রাজনীতি করতে চান, সত্যি সত্যি নির্বাচন করতে চান, ভোটার তো না, তাহলে দেখবেন সেই মুসলেকার কাগজ সামনে এসে গেছে। এর মানে আসলেও বিপদ, না আসলেও বিপদ। এবং আমার ধারণা যেটা, জনগণের চাপে, এই কথাটা শেষ করি তাহলে পরিষ্কার হবে জনগণের কাছে। জনগণের সজাগ দৃষ্টিতে বিএনপি ভোট হারানো দেখে বিএনপি ব্যালট বক্স নির্বাচন কেন্দ্রের থেকে তুলে নিয়ে বাড়িতে চলে যাবে, মনে করবে হাসিনার মতো বাড়িতে বসে ভোট দিয়ে ক্ষমতায় আসবে, কোনো ব্যাপার না। ডক্টর ইউনূস তো পরের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এরকম নির্বাচন গ্রহণযোগ্য নয়, আবার নির্বাচন হবে। আমি আশা করি ইনশাল্লাহ এই দেশের এবং এই দেশের স্বাধীনতার, এই দেশের জনগণের ভাগ্যের জন্য এমনটাই হওয়া উচিত, এই নির্বাচন বর্জন করা উচিত, বাতিল করা উচিত, যে কোনোভাবে এই নির্বাচন না হওয়া উচিত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থে। এবং যেই ফাঁসির রায় হয়েছে হাসিনার এবং বিডিআর তদন্তের যে রায় হয়েছে, সেই রায়কে কার্যকর করতে হলে
এই নির্বাচন হলে এই রায় কার্যকর কোনোদিন হবে না। আপনি নিশ্চিত লিখে রাখেন, আমি স্বাক্ষর করে দিব। যদি বিএনপি ক্ষমতায় আসে এই রায় কার্যকর করবে না, সালাউদ্দিন মানেই হচ্ছে ভারত সরকার, দেশ ধ্বংস হয়ে যাবে। তারেক রহমানকে আসতে দিবে না। যদি তারেক রহমান, এই জন্য বেগম জিয়ার যদি আগামীকালকেও, ওনাকে হয়তো বলেছি উনি ক্লিনিক্যালি ডেড, যদি আগামীকালকে বা পরশু বাধ্য হয়তো এক সময় সরকার বা কি বলে এটাকে, যে যারা আছেন ঘোষণা করবে, বিএনপির উপর লেভেল নেতারাও জানে, এই জন্য মোদিও জেনে গেছে। মোদির চাকররা মোদিকে জানিয়ে দিয়েছে, উস্তাদ আপনি যা চাইছিলেন কাম হয়ে গেছে, বেগম জিয়ার নাই। তো সুতরাং মোদি এই জন্য এসে স্ট্যাটাস দিয়ে ফেলেছে। সো বিএনপি এবং মোদি যা চেয়েছিল তা হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু আর বাকি সর্বনাশ এই দেশের এবং জনগণের বিরুদ্ধে হতে দেওয়া যাবে না। আমি কথা লম্বা করতে চাই না, মনে রাখতে হবে না যেখানে না, আমি একটু তদন্ত রিপোর্টটা নিয়ে একটু এক লাইন আপনার কাছে শুনতে চাই। যে একজন বারবার প্রশ্ন করছিলেন যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়ানো হয়েছে কিনা, আবার এখানে যে রিপোর্টটা এসেছে যে কোনো বাহিনীকে মানে দায়বদ্ধ, মানে দায় মুক্তি দেওয়া যায় না, তারপরে ভারতে এটার সাথে জড়িত, সরকার জড়িত, এগুলো নিয়ে তো আপনি দেখেছেন রিপোর্টটা। তো সেই ক্ষেত্রে মানে এই যে আর্মির কথাটা আসলো, সব বাহিনী নিয়েই বলা হয়েছে যে কোনো বাহিনী দায় এড়াতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা আগে যেটা শুনেছিলাম, সেনাপ্রধান যেটা বলেছিলেন ফুল স্টপ দিয়ে, বাইরের কোনো দেশ জড়িত না। তো সেইখানে হ্যাঁ, আপনার নিশ্চয়ই মনে আছে। তো এখন আর্মিও তো এটা দায় এড়াতে পারে না। আপনি কি বলবেন? প্রথমে একটা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, এটা একটা তদন্ত, ইটস এন ইনকোয়ারি। এটা কিন্তু বিচার বিভাগের কোনো রায় না। এই তদন্তের উপর ভিত্তি করে কিন্তু কাউকে ফাঁসি দিয়ে ফেলা যাবে না। এই তদন্তের উপর ভিত্তি করে আইসিটিতে যে মামলা হয়েছে সেই মামলা কার্য শুরু করতে হবে। সেই মামলার কার্য শুরু হওয়ার পরে তখন কান টান দিলে মাথা আসবে, তাপস আসবে। কেন ভুলে গেলেন? আমি তো সবার আগে প্রথম কথা হচ্ছে বিডিআর হত্যার অফিসারদের, সেনা হত্যার পরে সবার আগে আমি যখন প্রথম 8টা লাশ যখন ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য, সেই লাশের সামনে দাঁড়িয়ে, জানাজার সামনে দাঁড়িয়ে, তখন জানাজা শুরু হয়নি, একমাত্র ব্যক্তি আমি চিৎকার করে বলেছিলাম, সমস্ত চাকরিরত অফিসার যাদের কাঁধের উপরে লাল রঙের রেড টেপ লাগানো, সিনিয়র অফিসার, কর্নেল এন্ড অ্যাবাভ, বলেছিলাম আপনারা বাসায় গিয়ে ইউনিফর্ম খুলে ভাবির শাড়ি আর চুরি পরে ঘরে বসে থাকেন। আমি তখন আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী রাজ্জাক, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে সেই জানাজা থেকে বের করে দিয়েছিলাম আমরা। তখন আল্লাহ বেহেশতেবাসী করুক, বিএনপির নেতা মীর শওকত, উনি জীবিত ছিলেন, সামনের সারিতে ছিলেন, জানাজার সামনের সারিতে। অনেক সেনাপ্রধান ছিলেন সামনের সারিতে। আমি জেনারেল মীর শওকতের কাছে, স্যারের কাছে গিয়ে বলেছিলাম, স্যার আপনারা থাকতে এসব কি হলো। আমার পাশে দাঁড়িয়ে ছিল আমারই ক্যাডেট, এয়ারফোর্সের ক্যাডেট, বাংলা সিনেমার নায়ক রিয়াজ, আমার সাথে দাঁড়িয়ে গল্প করছিল। আমার ভাষণ শুনে ভয়ে সে পালিয়ে গিয়েছিল। সুতরাং এর পরবর্তীতে মিনিট সেকেন্ড উল্লেখ করে ভিডিওতে বলেছিলাম আমি বহু বছর আগে, যে কিভাবে, কোথায়, কি কারা, তাপস, নানক, কারা মিলে কার বাসায় কয়টার সময় কি মিটিং হয়েছে, সমস্ত কিছু বিডিআর হত্যার ঘটনা আমি খুলে বলেছিলাম। যারা জানে তারা সাক্ষী আছে, এখনো ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে। বাট এখন সরকারিভাবে, আইনগতভাবে, বৈধভাবে এটা রায় হয়েছে, কিন্তু এর পরবর্তী পদক্ষেপগুলোকেও আমাদেরকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেমন বিডিআর হত্যার বিচার করতে হবে। অনেকেই আছেন আমাদের, অনেকেই আছেন, আমি উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। তার মাঝখানে আমাদের একজন অফিসারের ভাবি আছেন, তাসনুবা ভাবি, ওনার স্বামীর প্রতিও ওনার প্রতি অন্যায় করা হয়েছে, ওনার স্বামীর লাশটা পর্যন্ত হস্তান্তর করা হয়নি, এবং অন্যায় তো শেষ নেই, 1 বছর উপর চলে গেছে। বাংলাদেশে গত 16 বছরের ভয়ঙ্কর অন্যায়ের মাঝে একটা হত্যার পরে একটা ছিল জঙ্গি নাটক সাজানো, ভারতের পরিকল্পনা এবং প্রশিক্ষণে এবং প্ররোচনা এবং প্রযোজনায় জঙ্গি নাটক সাজানো এবং
সিভিল তো আছেই, জলজ্জান্ত চাকরিরত সেনাবাহিনী অফিসার এবং তাদের স্ত্রীকে হত্যা করা, আর সমগ্র সশস্ত্র বাহিনী তাকিয়ে দেখেছে, নীরব থেকেছে। এখন তো ব্রাদার অফিসার বলে, যারা খুনে জড়িত ছিল তাদেরকে এসি দেওয়ার কারণে বলে এখন নাকি ব্রাদার অফিসার হয়ে গেছে। আর ওই অফিসাররা, নির্দোষ অফিসারগুলা ব্রাদার অফিসার ছিল না। এই যে মেজর জিয়া, তার কোর্সের সৌরভ অনার, ব্রিলিয়ান্ট অফিসার, তাকে মিথ্যা নাটক করে জঙ্গি বানিয়ে তাকে দেশ ছাড়া করেছে, গুম করেছে, দেশ ছাড়া করেছে। কই, তাকে তো ব্রাদার অফিসার বলতে শুনলাম না। তার জন্য ব্রাদার অফিসারের জন্য মায়া কারোর আশা নাই, তার কোর্সমেটদেরও আশা নাই, সিনিয়র জুনিয়র তো বাদেই দিলাম। সুতরাং সংস্কার, এই হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে, এটা হচ্ছে সংস্কারের প্রথম পদক্ষেপ। বিডিআর এর তদন্তকে কার্যকর করতে হবে, রায়ের মাধ্যমে, আদালতের মাধ্যমে যারা যারা জড়িত তখন বেরিয়ে আসবে কারা কারা এর সাথে জড়িত ছিল। সেটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তদন্তকে যদি আগের বার নষ্ট করে থাকেন, সেটা উনি বিচারের মাধ্যমে যদি প্রমাণিত হয়ে হবেন। অন্য যারা যারা বাকি অনেকের কথা আমি ভিডিওতে বলেছি, কাদের কাদের কি রোল ছিল, আমি অফিসারদের নাম ধরে ধরে বলেছি। ডিজিএফআই প্রধান তখন যারা ছিল, এই যে কি বলে মোল্লা আকবর, এদের থেকে আরম্ভ করে আরো, এখানে উনিই শেষ, আরো অনেকেই আছেন, আরো অনেক সেনাবাহিনীর অনেক সদস্য জড়িত এর সাথে, যারা পরবর্তীতে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, সেনা প্রধান পর্যন্ত হয়ে গেছেন। সুতরাং অনেকের ভূমিকা আছে, কম বেশি, প্রত্যক্ষ পরোক্ষ। এখন প্রত্যক্ষ হচ্ছে যারা গিয়ে খুন করেছে, আরেকটা হচ্ছে যারা খুনে বাধা দেয় নাই, ভিতরে যেতে দেয় নাই, তারা হচ্ছে বা জানতো ঘটনাটা কি ঘটবে, তারা হচ্ছে প্রত্যক্ষ, মানে এটা হচ্ছে সেকেন্ডারি মার্ডার, বা তারা হচ্ছে অ্যাসোসিয়েটস, তারা এখানে হেল্প করেছে, এই হত্যাকাণ্ডে তারা সাহায্য করেছে। সেনাবাহিনীর ভূমিকা একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা। হলি আর্টিজানে আক্রমণ করতে তো ওই নাটকে, ভারতের সাজানো নাটকে তো ভেঙে ট্যাঙ্ক নিয়ে ঢুকে যেতে তো কোনো কিছু করতে হয় না, সেনাবাহিনী তো থেমে থাকে নাই। কিন্তু 57 অফিসারকে মারা হচ্ছে, তাদের স্ত্রী সন্তানের উপরে বর্বরতা চালানো হচ্ছে, তখন কেন সেনাবাহিনী যারা দায়িত্বে ছিলেন, যারা কমান্ডে ছিলেন, এবং বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন, 46 ব্রিগেডে ছিলেন, বিভিন্ন তরফে 9 ডিবে ছিলেন, যারা হাতের কাছে ছিলেন, তাদের প্রত্যেককে তো এর মাঝখানে কোয়েশ্চেন আনতে হবে। সেইটার দায়িত্ব হচ্ছে আইসিটি, যেই আইসিটিতে মামলা করেছেন, 57 জন অফিসার, সেনা অফিসারকে হত্যা করেছে, অনেকে মামলা করেছে। এই তদন্তের উপর ভিত্তি করে সেখানে বিচার কাজ শুরু হলে ইনশাল্লাহ হাসিনার মতো ফাঁসির রায়ের মতো রায় অনেক বেরোতে থাকবে দ্রুত। তার জন্য আজকে এই দুটি রায়, একটা তদন্ত আর একটা হচ্ছে রায়, সম্ভব হয়েছে আল্লাহর রহমতে সবার আগে। তারপরে হচ্ছে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের প্রতি জনসমর্থনের কারণে। এই নির্বাচনের উপর বাংলাদেশের জনগণের জনসমর্থন নাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশের সাধারণ জনগণের জনসমর্থন নাই, আপনাকে এটা বুঝতে হবে। এই জন্য গণভোটটা একদিনে না করে কমসে কম এই ডিসেম্বরের অর্ধেকের মাঝেই যদি ডক্টর ইউনূস এই দেশ এবং জনগণকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে না ফেলে দিতে চায়, তাহলে ডিসেম্বরের মাঝামাঝি মধ্যেই এই গণভোটটা হয়ে যাওয়া উচিত, এবং তার উপর ভিত্তি করে এগিয়ে যাওয়া উচিত এই সরকারের।